ভারত এখন চিন্তা করুক কিভাবে বাংলাদেশের মানুষের মনে মিনিমাম জায়গা করতে পারে, কিভাবে শেখ হাসিনাকে তাড়াতাড়ি দেশে ফেরত দেয় বাংলাদেশে। কারণ ভারতের আর কোনো প্রতিবেশী নেই যারা ভারতের পোড়ার বন্ধু। মইজা ইন্ডিয়া আউট বলে জিতেছে, শ্রীলঙ্কা চোখের সামনে চলে গেছে, নেপাল তার ম্যাপে দেখিয়েছে এটা আমাদের অংশ, ভুটান দেখিয়েছে। কাজী ভারত ওই শেখ হাসিনার মতো এখন একা একা বড় নিঃসঙ্গ। তার শব্দ চয়নটা দেখেন, যে ছাত্ররা আমাদের নিয়োগকর্তা, জনগণ আমাদের সমর্থনদাতা, তারা যখন বলবে আমরা চলে যাব, দ্যাট স্পিক্স এ লট। এখানে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো তাদের দাবি বলবে, এটাও গণতন্ত্র, আমি এটাকে খারাপ দৃষ্টিতে দেখি না। তারা তাদের দাবি বলবেই, নির্বাচনের রোডম্যাপ চাইবে, সংস্কারের রোডম্যাপ চাইবে। কিন্তু ইউনূস সাহেবের, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তৃতায় জাতি বুঝেছে যে তারা অঙ্গীকারবদ্ধ রাষ্ট্রকে সংস্কার করা। শামসুদ্দিন মানিককে যে বৃদ্ধটা নিজের স্যান্ডেল ছুঁড়ে মারলো, আমি দুইবার রিপিট করে দেখেছি, একদম হতদরিদ্র মানুষ। আমি শ্রদ্ধা রেখে বলছি, তার লুঙ্গি, তার শার্ট, তার বডি ল্যাঙ্গুয়েজ একদম হতদরিদ্র। এবং বেচারার যে স্যান্ডেল, সেই স্যান্ডেলের পিছনে কোনো সুক্তলি নাই। মানে এটা হচ্ছে একেবারে ভিতর থেকে উঠে আসা দীর্ঘদিনের যন্ত্রণার একটা বহিঃপ্রকাশ। আমি আদালতের প্রসঙ্গে আসব। আমি ভারতের, আপনি যে প্রথমে আমার যে প্রশ্নটা করেছিলাম, আমি ওইটা বলি। অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদী বা ইভেন কংগ্রেসও বাংলাদেশকে দেখতে চায় ভারতের কোনো অঙ্গরাজ্য হিসাবে না হাসিনা আক্তার। কারণ অঙ্গরাজ্যেও মানে এই যে ওদের যে প্রদেশও সেন্ট্রাল গভর্নমেন্টের এক পররাষ্ট্রনীতি ছাড়া কিচ্ছু চলে না। কারণ প্রত্যেক প্রদেশের আপনার স্বরাষ্ট্র নিজেরা কন্ট্রোল করে, রাজনীতি কন্ট্রোল করে, আপনার সাব ডেলিগেশন করে। ভারত দেখতে চায় আমাদেরকে ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ ওরা যেরকম কাশ্মীরকে ইউনিয়ন টেরিটরি বানিয়েছে, পন্ডিচেরি, আরো দু একটা জায়গায়, অর্থাৎ তারা, কারণ নরেন্দ্র মোদীর কথা পশ্চিমবঙ্গে চলে না, নরেন্দ্র মোদীর কথা বাম শাসিত আপনার কেরালায় চলে না, তামিলনাড়ুতে চলে না, কর্ণাটকায় চলে না, আরো এরকম অনেক আছে, আপনার একসময় বিহারে চলতো না। তো ভারতের আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে, ভারতের মেন্টাল মেকআপটা হচ্ছে যে ভারত দেখতে চায় বাংলাদেশ তার ইউনিয়ন টেরিটরি। এইটা হবে না। আমি খুব মানে ক্ষুব্ধ চিত্তে বলছি, নরেন্দ্র মোদীর ফ্যাসিবাদের বিরুদ্ধে হিন্দুত্ব, উগ্র হিন্দুত্ব, হিন্দুইজম শান্তির ধর্ম, কিন্তু হিন্দুত্ব হচ্ছে পলিটিক্যাল ইডিওলজি, ইটস এ ফান্ডামেন্টাল ইডিওলজি, এটা জঙ্গিবাদ। এবং যেরকম ইহুদি ধর্মের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, যার যার ধর্ম তার, কিন্তু ইহুদি ধর্মের যে জায়নিজম, এটা হচ্ছে পলিটিক্যাল আপনার জঙ্গি মৌলবাদের মতো। এবং আপনি জানেন বোধহয় বিশ্বের অনেক ইহুদি কিন্তু ইসরায়েলে যায় না, তারা এই জায়নবাদকে ঘৃণা করে। যাই হোক, তো ভারতে আপনি আমাকে দেখান, আমার খুব হাসি লাগছিল, ভারতের কয়েকদিন ধরে সাংবাদিক, যদিও আমার রুশ ভাই বলেছে যে আস্থা TV9 তো বাংলাদেশেই এখন আছে, তারাও কিছুর চেষ্টা করছে, কিন্তু বিশেষ করে ওই একটা মিডিয়া, আপনিও বলেছিলেন বোধহয়, রিপাবলিক মিডিয়া। তো রিপাবলিক মিডিয়ার যে প্রতিষ্ঠাতা অর্ণব গোস্বামী, তার সম্পর্কে ভারতের রাজনীতিবিদদের, ভারতের অন্য সাংবাদিকদের গল্প হচ্ছে যে কোনো রোগীর যদি হাই প্রেশার হওয়া দরকার, খুব লো প্রেশার হয়ে আছে, তাহলে অর্ণব গোস্বামী রিপাবলিক টিভি ছেড়ে দিতে হবে। ও সাংবাদিক না, ও অ্যাকচুয়ালি একটা নরেন্দ্র মোদীর একটা নিম্ন পদের কর্মচারীর মতো। তো সেই রিপাবলিক টিভির বাংলা কি বলে না বলে দেখেন। বাংলাদেশে কোনোদিন বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়তো ঘটেছে, একে অপরের সুযোগ নিয়েছে। আমি যেটা পরিষ্কার আজকে বলি, যে পাড়ায় আওয়ামী লীগের 3 পান্ডা মেয়েদের উপর অত্যাচার করেছে, মিছিল করতে দেয়নি, আন্দোলনের সময় আপনার এই যে বাসা বাড়ির লোকজনের মোবাইল ফোন চেক করেছে যে কারো ছবি আছে কিনা মিছিলের, সেই 3 জনের নাম ধরেন, আবু রুশ, সৈয়দ মামুন মাহবুব আর অনির্বাণ। তো 3 জনেরই বাড়ি ভেঙেছে। আবু রুশ সাহেব আর সৈয়দ মামুন মাহবুব আর এটার ব্যাখ্যা এই যে পালিয়েছে। অনির্বাণ চালাকি করে বলেছে আমি হিন্দু বলে আমার ঘর ভেঙেছে। বোঝাতে পেরেছি? ভারত এটাকে নিয়ে লাফাচ্ছে। আমি একদম আমার পূর্ববর্তী বক্তা রুশ ভাইয়ের সঙ্গে একমত। ইভেন আমেরিকা সহ কি আলাপ করলো না করলো, কারণ এই ইন্টারন্যাশনাল খেলাগুলো আমরা দেখেছি, কোনোটাই টেকেনি। টিকেছে কখন? গতকাল একটা টকশোয়ে আমাদের মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান বলেছেন যে বাংলাদেশের বিরোধী, মানে শেখ হাসিনার বিরোধী রাজনৈতিক দলগুলো হয়তো সব ছিল, কিন্তু তাদের একজন আবু সাইদ ছিল না, তাদের একজন মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিল না,
তাদের একজন ইয়ামিন ছিল না, তাদের অসংখ্য মুগ্ধ অসংখ্য শহীদদের মতো ছিল না, যে কারণে 28 অক্টোবর এত বড় জমায়েত 5 মিনিটের মধ্যে ফাঁকা হয়েছে। আর এইখানে ওই যে আপনি একটা পুলিশের ভিডিও দেখেছেন না, ওদের সাসপেন্ড হয়েছে। ওই যে একটা মরে, এই দেখেন গুলি করলে একটা মরে, বাকিরা নড়ে না। এইটাই প্রবলেম স্যার। এর চেয়েতে আন্দোলনের জনসম্পৃক্ততা, আন্দোলনের স্বতঃস্ফূর্ততা, আন্দোলনের স্যাক্রিফাইস দেখেন। আমরা আমাদের ছাত্র জীবনে বা আমি খুব ভক্ত সারা বিশ্বের এক শ্রেষ্ঠ বিপ্লবী চে গুয়েভারার। সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতা, চে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়, আমারও যাবার কথা ছিল তোমার মতো বলিভিয়ার গভীর জঙ্গলে বন্দুক হাতে নিয়ে। তো সেই চে গুয়েভারার, নতুন চে গুয়েভারা আমাদের দেশের আবু সাইদ বুক পেতে বুলেটকে যেদিন আলিঙ্গন করেছে, সেদিনই কিন্তু শেখ হাসিনার ফ্যাসিবাদকে বুলেট গ্রহণ করেই প্রথম রক্তাক্ত চ্যালেঞ্জ বাংলাদেশের ছাত্ররা দিয়েছে। ভারত এখন চিন্তা করুক কিভাবে বাংলাদেশের মানুষের মনে মিনিমাম জায়গা করতে পারে, কিভাবে শেখ হাসিনাকে তাড়াতাড়ি দেশে ফেরত দেয় বাংলাদেশে। কারণ ভারতের আর কোনো প্রতিবেশী নেই যারা ভারতের পোড়ার বন্ধু। মহিজা ইন্ডিয়া আউট বলে জিতেছে, শ্রীলঙ্কা চোখের সামনে চলে গেছে, নেপাল তার ম্যাপে দেখিয়েছে এটা আমাদের অংশ, ভুটান দেখিয়েছে। কাজী ভারত ওই শেখ হাসিনার মতো এখন একা একা বড় নিঃসঙ্গ। সুতরাং মোদি বা কি নাম বাইডেন কি আলাপ করলেন, জো বাইডেনের সাথে আলাপ হলো ফোনে, লেস বদার। কারণ আমি আমার বহু বিএনপির বন্ধুদের বলতাম যে 75-এ যখন বঙ্গবন্ধু হত্যা হলো, রুশ ভাই খেয়াল করেন, তারপরে যখন আওয়ামী লীগ 21 বছর ক্ষমতায় ছিল না, রাস্তায় রাস্তায় ঘুরছে, তখন কি বিশ্বে ভারত ছিল না? নিশ্চয়ই ভারত ছিল, বরং ইন্দিরা গান্ধী তো অনেক দিন ছিল। আপনার কোমরে যদি জোর না থাকে, আপনার যে মাটিতে আপনি লড়াই করছেন, আপনি যদি সেই ভূমিপুত্র না হন, আপনি যদি আবু সাইদ না হতে পারেন, তাহলে দুনিয়ার লোক এসে আপনাকে বসাবে না। এটা হচ্ছে সারা পৃথিবীর নিয়ম। যে কারণে আফগানিস্তানে না আমেরিকা না রাশিয়া টিকতে পেরেছে, আনডিভাইডেড ইউএসএসআর এত বড় শক্তি। ইভেন এখনকার সোভিয়েত কমিউনিস্ট পার্টির একটা মূল্যায়ন রিপোর্ট আমি দেখেছি, তারা মনে করে সমাজতন্ত্রের তাদের ভাষায় পতনের একটা বড় কারণ ছিল আফগানিস্তানে গিয়ে ভাড়াটে সৈন্য হিসাবে ইউজ হওয়া। এবং সেম আমেরিকা তো দেখেছেন প্লেন ধরে কিভাবে পালিয়েছে। এগুলো যদি ইতিহাস ভূগোল থেকে আমরা শিক্ষা না নিই। এখন আপনি আসেন আদালতে। আদালতে আমার বক্তব্য যে আমাদের গতকালই তো প্রধান উপদেষ্টা বক্তৃতা দিলেন, গতকালই তো বোধহয়, গতকালই। দেখেন আমার যে বয়স, বাংলাদেশের বয়সের সমানই আমার বয়স, আমি গর্বিত স্বাধীন দেশে জন্মেছি। তো আমি অনেক সরকার প্রধান রাষ্ট্রপ্রধানদের ভাষণ শুনেছি। আমার মনে হয় যে বঙ্গবন্ধুটা আমার শোনার বয়স হয়নি, বাকি সবারটাই শুনেছি, রাজনীতিতে আগ্রহ থাকার কারণে বা বাসায় এরকম একটা পরিবেশ থাকার কারণে। কিন্তু গতকালকের ভাষণটা একজন সরকার প্রধানের অসাধারণ লেগেছে। কাউকে কোনো বিদ্রুপ করা নাই, কাউকে কোনো টন করা নাই, নিজের সাফল্য বলা নাই, এবং একজন সহজ সরল প্রতিভায় দীপ্ত একজন উজ্জ্বল জ্যোতিষ্কের ভাষণ হয়েছে। এবং তার শব্দ চয়নটা দেখেন যে ছাত্ররা আমাদের নিয়োগকর্তা, জনগণ আমাদের সমর্থনদাতা, তারা যখন বলবে আমরা চলে যাব, দ্যাট স্পিক্স এ লট। এখানে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো তাদের দাবি বলবে, এটাও গণতন্ত্র, আমি এটাকে খারাপ দৃষ্টিতে দেখি না। তারা তাদের দাবি বলবেই, নির্বাচনের রোডম্যাপ চাইবে, সংস্কারের রোডম্যাপ চাইবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তৃতায় জাতি বুঝেছে যে তারা অঙ্গীকারবদ্ধ রাষ্ট্রকে সংস্কার করা। আমি একদম একমত। 72-এ আমরা সুযোগ পেয়ে সুযোগ রাখতে পারিনি, সেটা কার দোষ এই নিয়ে আলোচনা নাইবা গেলাম। 90 তো আমরা পারিনি, তদানীন্তন বড় দুই দলগুলোর জন্য। এবারে আমরা এই সুযোগ আর হারাতে চাই না। এই যে আমাদের ছেলেরা যেরকম বলেছে যে একটা উৎপীড়ক ব্যবস্থাকে শেষ করে দিয়ে আরেকটা উৎপীড়ক ব্যবস্থার জন্মের জন্য ছাত্র, শ্রমিক, কৃষক, শিশুরা, বিশেষ করে আমাদের ছাত্রীরা, আমি ইদানিংকালে দেখছি না, সেই যে বাঘিনীরা, কলেজ ছাত্ররা, আমার স্কুলের মেয়েরা যে সাহস দেখিয়েছে। একটা কলেজ ছাত্র মেয়েটা, আমি নামটা, ও নিজেকে অত প্রচার সর্বস্ব না, ওর একটা অসাধারণ কথা আছে, আপনারা খেয়াল করেছিলেন কিনা, খুব সম্ভবত 2রা অগাস্টে, যে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা, আমরা সামনে যাব স্বাধীনতার জন্য। অসাধারণ। আরেকজন মা বলেছিলেন যে শেখ হাসিনা, আমি বলছি বাঙালির নতুন বাংলাদেশ জেগে উঠেছে এমনি না, শেখ হাসিনা স্বজন হারানোর বেদনা হয়তো বোঝেন, সন্তান হারানোর বেদনা বোঝেন না। এই যে উপলব্ধিগুলো, সুতরাং আমরা ঠিক জায়গায় আছি। এখন আসেন আদালতে।
দেখেন, সংক্ষেপে। আমি হ্যাঁ, আমি 90-এর গণঅভ্যুত্থানে একদম তরতাজা তরুণ, কেবল অনার্সে ভর্তি হয়েছি। রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হলো, বাসায় আব্বা আম্মা ঢাকায় থাকার কারণে আন্দোলন, ওই রাজশাহী ইউনিভার্সিটি বন্ধ হলে আমি ঢাকায় মধুর ক্যান্টিনে এসে বসে থাকতাম, আন্দোলন করতাম। 90-এর গণঅভ্যুত্থানও কিন্তু কোনো স্বৈরাচারের মন্ত্রীকে হেলমেট পরায় কোর্টে তুলতে হয়নি। ইভেন এরশাদ ওয়াজ অফার যে আপনি বাইরে চলে যাবেন কিনা, তদানীন্তন সেনাপ্রধান এরশাদ বলেছিল যে আমি বাংলাদেশেই থাকবো, আর বাকিরা তো প্রশ্নই ওঠে না। কিন্তু এইখানে যে শেখ হাসিনা পলায়ন করলেন, আমার সালটা ভুল হতে পারে, আমি অঙ্কে কাঁচা, কয়েকশো বছরের পর লক্ষণ সেনের পর এই প্রথম বাঙালি রুলার যারা আপনার যে পালিয়ে গেছে, এবং এমন পালিয়েছে নিজের বোন ছাড়া দলের সেকেন্ড ম্যানকে আর বলেনি। এটাও প্রমাণ পরিবারতন্ত্রের কি নিষ্ঠুর আচরণ তার কর্মীদের, তার নেতাদের সঙ্গে। তো আদালতে আমাদের কালকের মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কার বলেছেন, খুব চমৎকার বলেছেন, যে আমরা নিজেরাই যদি বিচার করে ফেলি তাহলে কি। কিন্তু আজকে তো আমরা ভিন্ন পরিবেশ দেখলাম, আজকে দেখলাম আইনজীবীরাও খেপেছে, আইনজীবীরাও সেই এটা দেখেন, এইটা কয়েকদিন হয়তো হাজার চেষ্টা সত্ত্বেও দমানো মুশকিল হবে, কারণ 16 বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ, আপনি কাউকে দোষ দিতে পারবেন না। আমি এগুলো ঘটনার কেউই আমরা সমর্থন করি না, কোনো মানুষই সমর্থন করে না। সবাই বলেছে, এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তো বলেছে, অন্যান্যরাও বলেছে, আমরাও আইনজীবীরাও বলেছে এটা ঠিক হচ্ছে না। এবং ওখানে ঢাকা বারে আমাদের আইনজীবী বন্ধুরা কিন্তু প্রথম দিনের পর থেকে, অর্থাৎ যে সালমান আর আনিসুল হকের পর থেকে কিন্তু আসামি পক্ষের আইনজীবীদেরকে তারা জায়গা করে দিয়েছে, আইনজীবীরা অ্যাপিয়ার করছে। এটা হয়েছে কি, 16 বছর ধরে এত কণ্ঠরুদ্ধ রেখেছে, এত মানসিক অত্যাচার করেছে, শারীরিক অত্যাচার ছাড়াও। হাসিনা আক্তার, আমার এই দুই বিদগ্ধ ভাই বলতে পারবে, শরীরে মারের দাগ কিন্তু শুকায় গেলে আর ওই দাগ ব্যথা করে না, কিন্তু হৃদয়ে যে দাগ, আপনি যদি অপমান করেন, আপনি যদি লাঞ্ছিত করেন, আপনি যদি মেন্টাল ট্রমায় ফেলেন, এই শোক ভোলা যায় না। আমি বিশ্বাস করি রুশদ ভাইয়েরও অনেক গল্প আছে, আমারও অনেক গল্প আছে, মানসিক নির্যাতন কি জন্য হয়েছে আমার উপরে আপনাদের এই টকশোগুলোতে গত 1-2 বছর করতে। আমি এটা বলে আর বলতে চাই না, কারণ আমাদের এই কষ্ট কোনো কষ্টই না। আবু সাইদার, মীর মাহফুজুর রহমান মুগ্ধদের আত্মহত্যির কাছে আমাদের এই কষ্ট কোনো কষ্টই না, কিন্তু এগুলো হয়েছে। আর মেননিনুরটা হয়েছে, এখন মেননিনু যে এত রাজনৈতিক দেউলিয়া, দুইজন মানুষকে একটা সময় আমি এত ভালো লাগতো এই দালাল হওয়ার আগে। শেখ হাসিনা প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে তার কথা ছিল, আমি একা ডুববো কেন, তোরা সবাই ডোব। যে জন্য দেখবেন 14 দলকে কোনোদিন দেখা নেই গত 5 বছর। এই কারফিউ দিয়ে মানুষ মারার গুলির আদেশের জন্য ওনাদেরকে ডেকে ভালো মন্দ খাইয়ে গেটে এনে ইনুয়ার মেনন, জনগণের বিরুদ্ধে যুদ্ধ, এটি জামাত শিবির বন্ধ। ফলে তারা জনতার উষ্ণতা অনুভব করছে। এই যে 3 তারিখে মানে পতনের আগে 3 আগস্ট মনে হয় ওনাদের। এখন দেখেন, আমি কোনো অবস্থাতেই কোন সুস্থ নাগরিকই সমর্থন করবে না, করিও না কোন আসামির গায়ে আঘাত করা। কিন্তু আপনি একটা দৃশ্য দেখেছেন কিনা, রুশদ ভাই এবং আমার সর্বজন শ্রদ্ধেয় সিনহা ভাই দেখেছেন কিনা, রুশদ ভাই শামসুদ্দিন মানিককে যে বৃদ্ধটা নিজের স্যান্ডেল ছুঁড়ে মারলো, আমি 2 বার রিপিট করে দেখেছি। একদম হতদরিদ্র মানুষ, আমি শ্রদ্ধা রেখে বলছি, তার লুঙ্গি, তার শার্ট, তার বডি ল্যাঙ্গুয়েজ একদম হতদরিদ্র। এবং বেচারার যে স্যান্ডেল, সেই স্যান্ডেলের পিছনে কোনো সুক্তলি নাই। মানে এটা হচ্ছে একেবারে ভিতর থেকে উঠে আসা দীর্ঘদিনের যন্ত্রণার একটা বহিঃপ্রকাশ। মানে বলে না যে হিমবাহ শুলার চিহ্ন মাত্র, মানে আগ্নেয়গিরি বিশ্ববিয়াসের শুরুটা। আমরা এটা মনে করি এটা বন্ধ হবে, এবং পুলিশের আন্তরিক চেষ্টা করছে। সরকার এখানে দেখেন, কালকে প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে তো কোনো পরিষ্কার বলে দিয়েছে এটি হবে না, নির্দেশ ছিল। তারপর এই ক্ষোভটা হচ্ছে, এইটা এরাও এখন আজকে বুঝতে হবে যে কতটা জনধিকৃত তারা হয়েছে। হাসিনা আপা, আপনার এই টকশোতে আমি রুশদ ভাই, সিনহা ভাই শুনিনি, আমাদের আওয়ামী বন্ধুদের কাছ থেকে, আওয়ামী লীগের ভাবাদর্শের বুদ্ধিজীবীদের কাছ থেকে, শেখ হাসিনা আছে তো সব ঠিক আছে, আপনারা 41 পর্যন্ত চিল্লাতে থাকবেন, তাই না? অহংকার, শোনেন, শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে নির্দয় পাশবিক অহংকার। আর আমি এটা বলে শেষ করছি, তার একটা মেন্টাল মেকআপ হয়ে গিয়েছিল। তার ভাষায়, যেহেতু আমার বাবাই বাংলাদেশ বানিয়েছে, আমি রানী, তোমরা সব প্রজা।
মানে প্রজা মানে আপনার ওই কর দেওয়া প্রজা না, স্লেভ, দাস। কেউ বেতনভোগী দাস, কেউ ইন্টেলেকচুয়াল এনস্লেভ, কেউ কালচারাল এনস্লেভ, কেউ জার্নালিস্ট এনস্লেভ, কেউ পোশাক পরা এনস্লেভ। তো দাস আর প্রভুর সঙ্গে যখন যুদ্ধ হয়, তখন যখন প্রভুর পরাজয় হয়, স্পার্টাকাসরা যখন বিজয়ী হয়, তখন কোনো গ্রামার থাকে না। হ্যাঁ, আমরা গ্রামার ফিরিয়ে আনার চেষ্টা করছি। এটা হচ্ছে একটা, মানে আপনার কি বলা যায়, এটা হচ্ছে একটা বড় ঝড় জলোচ্ছ্বাস হওয়ার পরে সাময়িক 2-3 দিন ইফেক্ট থাকে, দেখবেন সুন্দরবনে গেলে টের পাবেন। গাছ উপড়ানো, মাছ নদীর বদলে বটগাছের নিচে, এগুলো আমরা সেটারই বহিঃপ্রকাশ হচ্ছে এখন। সরকার গুছিয়ে ফেলছে। বিশেষ করে কালকে প্রধান উপদেষ্টার ভাষণের পর কোনো মানুষই বুঝে গেছে যে এই সরকার এটা নিন্দা, ভদ্র ভাষায় নিন্দা জানিয়েছে। তবে আমি একটা কথা বলবো, ইউনূস সাহেবের ভাষণটা আমাদের অনুসরণযোগ্য। যে মিষ্টি কথায়ও যে অনেক কথা বলা যায়, হ্যাঁ, রবীন্দ্রনাথের সে বিখ্যাত কথা যে সরল কথা যায় না বলা সরল করে, কিন্তু ইউনূস সাহেব তার বাংলা ভাষার উপরে যে এত দখল, চমৎকার করে অনেক রাজনৈতিক প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। তবে আমি মনে করি আমাদের আইনজীবী বন্ধুরা, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি, আপনারা একটা বিশেষ সম্মানিত শ্রেণীর অংশ, আরো নিজেদের আবেগকে কন্ট্রোল করেন। আবেগকে কন্ট্রোল করা এটাই হচ্ছে সভ্যতার পরিচয়, এবং তারা করছেন, আমি এটা বিশ্বাস করি, আরো করবেন।